পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গানটিতে সুর দিয়েছিলেন মান্না দে। আমাদের ছেলেবেলায় বড় জনপ্রিয় গান ছিল সেটা। কি চেয়েছি আর কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। মুখ্যমন্ত্রী তো সব পারেন। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে টেলিফোন করে গান গাইতে অনুরোধ করতেন। তিনি গান লেখেন, গানে সুর দেন এবং তার গান প্রতি পুজোয় রাজ্য সরকারের প্রতিটা উপলক্ষে একেবারে গোটা রাজ্য জুড়ে মাইকে বাজে। আমার মনে হয় এই গানটি আজকে আওড়ানোর আদর্শ দিন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিংবা তার নিজের যদি গাইতে ইচ্ছে না করে, না করতেই পারে, তাহলে ইন্দ্রনীলকে বলতে পারেন যে এই শোনো, সব কাজ ফেলে একটু এসে আমাকে এই মান্নাদার গানটা শোনাও তো। কি চেয়েছি আর কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। আজকে সুপ্রিম কোর্টের এসআইআরের প্রায় চূড়ান্ত পর্বের শুনানি শেষে এর চাইতে অ্যাপ্ট আর কিছু আমার মাথায় এলোই না। কেন বলছি এ কথা? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উইশলিস্ট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পিটিশনে তিনি যে যে দাবি করেছিলেন, আশ্চর্য হয়ে দেখছি তার একটাও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত গ্রাহ্য করল না। এক এক করে বলে যাই, যাতে এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না থাকে, যাতে আপনারা পরিষ্কার বুঝতে পারেন যে আমি কেন আজকের এই 3টি এপিসোডের নামই ওই সুকুমার রায়ের কাছ থেকে ভাড়া করে কাক্যেশ্বরের হাতে থাকা পেন্সিলের সঙ্গে তুলনা করলাম। প্রথম দাবি ছিল সেট অ্যাসাইড DCI's SIR notification of June 24, 2025 and October 27, 2025. এসআইআরই করা চলবে না, এই মর্মে যে দুটো নোটিশ দিয়েছে ইলেকশন কমিশন, দুটোই বাতিল করে দেওয়া হোক। মামা বাড়ির আবদার বলতে যা বোঝায়, এই দাবিটা প্রায় সেরকমই ছিল। এবং কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মুখ্যমন্ত্রী, যেখানে সুপ্রিম কোর্ট এই সেদিনই বিহারের এসআইআর অ্যালাউ করেছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 11টা রাজ্যে নির্বিঘ্নে এসআইআর এক্সারসাইজ চলছে, তখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআরের নোটিশ বাতিল করতে হবে, এই রকম একটা দাবি যখন কোনো মুখ্যমন্ত্রী করেন, তখন ইট ইজ অলসো এ রিফ্লেকশন অন হার ডেসপারেশন এবং ল্যাক অফ সেন্স অফ প্রপোর্শন এবং সম্ভবত মতিভ্রম হয়ে যাওয়া। 2. Direct TCI to conduct the forthcoming 18th Legislative Assembly elections in the state in the year 2026 on the basis of the existing electoral rolls 2025. একই কথা। এসআইআরের ডাইরেকশন বাতিল করাও যা কথা, আর 2025 সালে ইলেকশন কমিশন এই রুটিন আপগ্রেডেশনের পরে যে ইলেকট্রাল রোল তৈরি করেছিল, তদ অনুযায়ী আগামী বিধানসভার ভোট হোক। কেন চাইছেন তা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বললাম না, কেননা 2025-এর ওই তালিকা না থাকলে এত লাখ লাখ ভূত থাকে না, এত লাখ লাখ অ্যাবসেন্টি লোক থাকে না, এত লাখ লাখ 2 নম্বরই ভোটার থাকে না। সুতরাং দাও ফিরে সেই অরণ্য লৌহে নগর। মহামান্য বিচারপতিগণ, আমার দিকে কৃপা দৃষ্টি করুন, আমাকে আর এই এসআইআরের বিড়ম্বনায় ফেলিবেন না। 2025 সালের তালিকাই তো প্রস্তুত হইয়া আছে, তাহারই ভিত্তিতে না হোক
না হয় 2026-এর বিধানসভা ভোটের পালা সাঙ্গ হোক। 3. Direct ECI to issue written instructions to all DEOs, EROs, AEROs and BLOs that cases involving name mismatches, spelling variations falling under the logical discrepancy category shall not be called for hearing, and that all such name corrections may be carried out suo motu on the basis of available records. যা নিয়ে আজকে সারাদিন ধরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তাতে নাম বিভ্রাটের কারণে লক্ষ লক্ষ মানুষকে অকারণে নাজেহাল করা, এ নিয়ে আমিও একাধিক ভিডিও করেছি এবং এই শ্যাম দেওয়ানের এই বক্তব্যের এই অংশের সঙ্গে আমিও সম্পূর্ণ একমত। যদিও এমন একটা সময়ে এই ধরনের দাবি সুপ্রিম কোর্টের কাছে রাখা হয়েছে যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যাদের শুনানি জন্য ডাকা হয়েছে তাদের 3/4 কাজ সাঙ্গ হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো? লজিক্যাল ডিসক্রিপেন্সি কি সুপ্রিম কোর্ট বাতিল করে দিল? সুপ্রিম কোর্ট কি তাদের অর্ডারে বলল এই যে ক্যাটেগরিটা ইলেকশন কমিশন রেখেছে ফর কন্ডাক্টিং হিয়ারিং, এটাই ননেস্ট, এটা হতে পারে না, অতএব এটা আপনারা বাদ দিন? এ কথা ঠিক আজকে জয়মাল্য বাগচি শুনানি চলাকালীন ইলেকশন কমিশনের কৌশলীকে বোঝানোর চেষ্টা করছিলেন যে দেখুন, আপনারা এমন একটা সফটওয়্যার ব্যবহার করেছেন যে সফটওয়্যারের কারণে যাদের কাছে শুনানির নোটিশ যাওয়ার কথাই ছিল না এবং যারা ম্যাপড তাদেরও অনেকের কাছে চলে গেছে। তখন নির্বাচন কমিশনের কৌশলী বোঝানোর চেষ্টা করলেন যে স্যার, একজন লোকের যদি 289 জন সন্তানাদি থাকে তাহলে আমরা কি করব? জয়মাল্য বললেন সেক্ষেত্রে নিশ্চয়ই ডাকবেন, কিন্তু ধরুন একজনের নাম শ্যামসুন্দর সিনহা, আপনারা শ্যামকেও ডেকেছেন, সুন্দরকেও ডেকেছেন, এটা তো এগ্রেগিয়াস ভায়োলেশন নয়। সে যাই হোক, একটু মৃদু ভৎসনা করলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাজ এ ক্যাটেগরি স্টেজ এবং 1,50,00,000-এর মধ্যে 1,40,00,000 শুনানি হয়ে যাওয়ার পর বিষয়টায় আর বাকি থাকে কি? আমরা অনেক সময় ছেলেবেলায় নিজেদের মধ্যে রসিকতা করে বলতাম, মরার চুল কামালে কি ওজন কমে? এটা প্রায় তাই। অর্থাৎ শেষ প্রহরে একটা প্যাচওয়ার্কের যে ব্যবস্থা সুপ্রিম কোর্ট করেছে, দ্যাট ইজ প্রুভিং টু বি রিডান্ডেন্ট বিকজ অফ দ্য টাইম। সুতরাং এটাও হচ্ছে না, হলো না। 4 নম্বর ছিল ডাইরেক্ট ECI to upload all names of unmapped and logical discrepancy cases online on the CEO and DO websites. এটা সুপ্রিম কোর্টের 19 তারিখের আদেশই ছিল এবং সেই মতো ECI সেটা কমপ্লাই করেছে। নইলে আজকে এতজন তাবড় আইনজীবীর মধ্যে একজন না একজন তো মেনশন করতেনি যে হুজুর আপনারা যে আদেশ দিয়েছিলেন যে প্রত্যেকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটেগরিতে যাদের আছে সব নাম টাঙিয়ে দিতে হবে প্রকাশ্যে, নির্বাচন কমিশন তো সেই কাজটা করেনি। উল্টো দিকে নির্বাচন কমিশনই চেপে ধরে বলেছে যে 4 তারিখে আপনারা আদেশ দিয়েছিলেন সরকারি কর্মচারীদের নাম দিতে,
আমরা এখনো পর্যন্ত হাতেই পাইনি। সুতরাং খেলাটা উল্টো হয়ে গেছে, যা তারা চেয়েছিলেন সেটা হয়নি। 5. Direct TCI to ensure that no voter marked under the logical discrepancy category is deleted, and that while any anomalies may be duly rectified, no legitimate voter who has been successfully mapped to the 2002 electoral rolls and has submitted all requisite documents is disenfranchised. কিছুটা যেন বলতে হয় বলে গাইড জোরে একটা উইশ লিস্টে, আচ্ছা এটাও ঢুকিয়ে দে, এটা আর বাদ দিচ্ছিস কেন, আমরা বলি না, এটা অলমোস্ট সেরকম একটা ব্যাপার। একজনকেও যেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা একটি নামও যেন বাদ না যায়। যদি কোথাও কোনো মিসম্যাচ থাকে বা সামান্য ভুল থাকে, সেগুলো কারেক্ট করে নেওয়া হয় এবং এনশিওর করা হয় যে 2002-এর সঙ্গে যাদের ম্যাপড আছে তাদের সেই বৈধ ভোটারদের একজনের নামও যেন বাদ না যায়। এটা হচ্ছে মানে স্টেটিং দ্য অবভিয়াস। দের ইজ নো ডিমান্ড অর দের ইজ নো প্লি, দের ইজ নো প্রেয়ার ইনভলভড ইন ইট, হুইচ ইজ নিউ ইন নেচার। নেক্সট, ডাইরেক্ট TCI to accept Aadhaar cards as proof of identity, especially in cases of logical discrepancy, without insisting on any other documents. আবার সেই মুখ্যমন্ত্রীর চারুচন্দ্র কলেজের LLB তো, ফলে কি বলবো, লিঙ্কন সিন বা টেম্পল এসব ব্যারিস্টারদের চাইতে অনেক বড় ডিগ্রিধারী আমাদের মুখ্যমন্ত্রী। ফলে তিনি বলছেন যে আধার কার্ড এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে অন্তত আধার কার্ড, একমাত্র আধার কার্ড নিয়েও যদি কেউ যায় তাহলেও যেন তার কার্যসিদ্ধ হয় এবং তার কাছ থেকে যেন আর কোনো ডকুমেন্ট চাওয়া না হয়। আপনি ভাবুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতার বাইরে আমরা যারা গেলাম তাদের ক্ষেত্রে আধার গ্রহণযোগ্য হবে না, খালি এদের ক্ষেত্রে হবে। অর্থাৎ ভারতবর্ষের ভোটারদের মধ্যে বা বাংলার ভোটারদের মধ্যে এক শ্রেণীর লোক আধারের বিশেষ সুবিধা পাইবে, আরেক শ্রেণীর লোক সেই সুবিধা হইতে বঞ্চিত হবে। এই ধরনের প্রেয়ার, ডাজ ইট স্ট্যান্ড টু লজিক? ফরগেট অ্যাবাউট লিগাল মেরিট। কিন্তু বললাম যোগেশচন্দ্র কলেজের LLB, তার মনে হয়েছে এটাও একটা জাস্টিফাইড ডিমান্ড, অতএব তিনি সেটা করেছেন। অথচ সেদিনকেই সূর্যকান্ত পরিষ্কার করে দিয়েছেন যে আধার কার্ডের যে ইনহেরেন্ট লিমিটেশনস সেটা নিয়ে তারা ইতিমধ্যেই হিয়ারিং সাঙ্গ করেছেন, অর্ডার রিজার্ভ রেখেছেন। অতএব আধার কার্ড সংক্রান্ত কোনো কথা নতুন করে তারা ওই অর্ডার পেশ হওয়ার আগে শুনতেই রাজি নন। নেক্সট, ডাইরেক্ট TCI to publish online names of all voters in respect of whom Form 7 has been received, and to not allow any further bulk submission of Form 7. I don't think it has been considered. আজ পর্যন্ত একথা, লজিক্যাল ডিসক্রিপেন্সি ইয়েস, কিন্তু ফর্ম 7-এ কাদের কাদের নাম বলা আছে, মানে অবজেকশন দেওয়া হয়েছে, তাদের নামও পাবলিকলি বলতে হবে। মুখ্যমন্ত্রীর এই দাবি কিন্তু গ্রাহ্যই করেনি সুপ্রিম কোর্ট। নেক্সট, ডাইরেক্ট TCI to allow ERO, AERO to dispose of the cases locally where interstate documents pending with DEO for verification beyond 5 days. তার মানে যেটা বলতে চাইছেন যে একজন AEROর ক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে
ডিইওর ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে। কোন ক্ষেত্রে? যেখানে ইন্টার স্টেট ভেরিফিকেশনের প্রশ্ন আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ চলে গেছে ওড়িশায়, অতএব ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেখানে গেছে, অথচ আসতে দেরি হচ্ছে। যদি 5 দিনের বেশি সময় চলে যায় তাহলে ডিইওর উপরে আর ভরসা করে দরকার নেই, আর আমাদের কথা মতো ইআরও আর ইআরওরা যা ঠিক করবে তারাই নিষ্পত্তি করে দিক। ইলেকশন কমিশনার হলেই পারেন, মুখ্যমন্ত্রী হওয়ার দরকারটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার হন, আমরাও বাঁচি, আর তারপরে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে তার পছন্দ মতো সংশোধনী আনুন, সেই সংশোধনীগুলো সংসদে ক্যারিড আউট হোক, তারপরে না হয় আমরা এইসব নিয়ে ভাবব। তারপরে বলছেন নেক্সট, ডাইরেক্ট ইসিআই টু উইথড্র অল মাইক্রো অবজারভার্স ফ্রম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কেননা মাইক্রো অবজারভাররা তো বর্গী, একেবারে হানাদারের মতো তারা এসছেন। এবং একটা কথা আজকে বারবার বলা হচ্ছিল অ্যাড নসিয়াম, যেরা সব রাজ্যের বাইরে থেকে এসছে, বাংলা জানে না, অমুক জানে না, বাংলার সংস্কৃতি ইত্যাদির সঙ্গে পরিচিত নয়। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মেজরিটি অফ দিস মাইক্রো অবজারভার্স ডু নো বেঙ্গলি অ্যান্ড কনভার্সেন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। কেন জানি না, আমি বলতে পারবো না। ডিকে নাইডু এত কথা বললেন, কিন্তু এই তথ্যটা তাকে ইলেকশন কমিশনের কলকাতার অফিসের লোকেরা সাপ্লাই করলো না কেন, বা করলেও তিনি ব্যবহার করলেন না কেন, সেটা তাদের সমস্যা। তারপরে বলছে যদি কোনো কারণে মাইক্রো অবজারভারদের তুলে নেওয়া অসম্ভব হয়, তাহলে আপনি ইসিআইকে নির্দেশ দিন যাতে মাইক্রো অবজারভাররা কোনো স্ট্যাচুটরি পাওয়ার এক্সারসাইজ না করে, such as participation in hearings, verification of work done by ERO, AERO in any manner whatsoever with immediate effect. মানেননি? চূড়ান্ত এই ব্যাপারে ভোটার লিস্টে কার নাম যাবে বা না যাবে সেটা চূড়ান্ত করার অধিকার যে ইআরওরই একমাত্র আছে, এটা তো ইলেকশন সংক্রান্ত আইনে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। Where is the question of any debate? Micro observerদের role was advisory in nature, is still advisory, এবং এখন যে 8,500 লোকের নাম চাপিয়ে দিয়েছে রাজ্য সরকার, তাদের মধ্যেও যদি 10-20টাকে নেওয়া হয়, তাদের রোলও হবে অবজারভারের, অ্যাকচুয়ালি সাহায্য করার, টু হেল্প। অবশ্য তাদের রিয়েল রোল হবে মাইক্রো অবজারভাররা কোনোভাবে তাদের দেওয়া নাম সব কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে কি না তার উপরে আবার নজর রাখা, কিন্তু সেটা তো ফলিত লেভেলে হবে। আমি এখনই গাছে কাঁঠাল গোফে তেল এই নিয়ে কোনো আলোচনায় ঢুকতেই চাই না। নেক্সট, ডাইরেক্ট ইসিআই টু অ্যাকসেপ্ট অল ডকুমেন্টস ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিস of the state during the verification process. একটা কি বলবো, এত ভেগ একটা কথা কম্পিটেন্ট অথরিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে পঞ্চায়েত ইজ এ কম্পিটেন্ট অথরিটি, কর্পোরেশন ইজ এ কম্পিটেন্ট অথরিটি, এবং আরও নানাবিধ। হোয়াট ইজ কম্পিটেন্ট মে নট বি স্ট্যাচুটরি। এই যে এত চেষ্টা করলেন, কিলো কিলো কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এই আজ্ঞাবহ বিডিওরা আর এবং সরকারি সমস্ত দপ্তর, বিভিন্ন কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি বাজারে নেমে গেল দিদির নির্দেশে। লক্ষ পরিচয়পত্র ইস্যুড হলো, একটাও কিন্তু ধোপে টিকবে না, টিকলো না। তার কারণ এই রাজ্য সরকারেরই তখন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, তিনি 1999 সালের
গৃহীত রাজ্য সরকারের সিদ্ধান্ত এ সংক্রান্ত যেটা, সেটা পরিষ্কার বুঝিয়ে এবং সেই সিদ্ধান্তের একটা কপি অ্যাটাচ করে নির্বাচন কমিশনকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন যে পার্মানেন্ট রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার অধিকারী একমাত্র পশ্চিমবঙ্গে আসা, চাকরিতে কম্পিটিটিভ পরীক্ষায় যারা বসবে তাদের, এবং আর্মি পার্সোনেল ইত্যাদি এবং ইত্যাদিদের জন্য। বারোয়ারি হারে সবাইকে ডোমিসাইল সার্টিফিকেট অথবা ফ্যামিলি রেজিস্টার দেখে তাদের একটা শংসাপত্র লিখে দিলাম, অধিকাংশ ক্ষেত্রেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। এই জোড়াতালি দিয়ে ডেসপারেট মুভের কোনো ফল কিন্তু ফলল না। সুপ্রিম কোর্টও কোনো রায় কাড়ল না এ ব্যাপারে। আর ফলো নেক্সট ডিমান্ড কী ছিল? ডাইরেক্ট ইসিআই টু ফলো দ্য প্রসিডিওর অফ ডিসপোজাল অফ কেসেস বাই লোকাল এনকোয়ারি, field inquiry in terms of point 5A and 5B of ECI's order dated such and such, and make necessary changes to the ERO portal application to facilitate the same. Not a whisper in Supreme Court order. না আজকের, না 19শে জানুয়ারির, না 4 ফেব্রুয়ারির। এবং all complainants submitting Form 7 be directed to remain present at the time of hearing. এই কথাটা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, কিন্তু আজকে একেবারে শুনানির শেষ পর্বে বোঝাই গেল দিদিমণির স্পষ্ট নির্দেশ ছিল তার উপর। সেজন্যই কল্যাণ হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আই হ্যাভ জাস্ট ওয়ান সাবমিশন টু মেক মাই লর্ড। সেটা হলো এই যে কিছু কিছু লোক অ্যানোনিমাসলি শয়ে ফর্ম 7 জমা করছে, সে করতেই পারে, কিন্তু আমাদের প্রেয়ার হলো যারা এই অবজেকশন দিচ্ছে শুনানির সময় তাদের ফিজিক্যালি শুনানি কেন্দ্রে থাকতে হবে। এটাই নাকি নির্বাচনী বিধি। কল্যাণ যা করেন, বেশিক্ষণ সময় পাননি, কয়েক সেকেন্ডই হবে, সেটা বোঝানোর চেষ্টা করলেন। সূর্যকান্ত এমনিতে ঠান্ডা মাথার মানুষ, তিনি বললেন দোজ হু হ্যাভ নট বিন হার্ড টুডে উইল বি হার্ড নেক্সট টাইম বলে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে হাত জোর করে উঠে গেলেন। আমিও আজকে রাতের মতো সেটাই করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।